আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এক ক্লাসেই সমাধান ইংলিশ গ্রামার। মানে কি? মানে ইংলিশ গ্রামারের ভয়েস, টেন্স, কন্ডিশনালস, সেন্টেন্স কারেকশন এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। সেন্টেন্স কারেকশন, আসলে সেন্টেন্স কারেকশন ভয়েস চেঞ্জিং এর মতো কোনো সিঙ্গেল টপিক না। যেমন ভয়েস চেঞ্জিং, ন্যারেশন, ট্রান্সফরমেশন এটা একক টপিক। সেন্টেন্স কারেকশন কিন্তু এরকম একটা টপিক না। মূলত গ্রামারের সবকিছুই জানতে হবে আপনাকে। তারপরেও কিছু ট্র্যাডিশনাল রুলস আছে যেগুলো আমাদের দেশের কম্পিটিটিভ এক্সামে সেন্টেন্স কারেকশনের প্রশ্নে আমরা দেখতে পাই। তো আমরা আজকে সেগুলো জানার চেষ্টা করব। আপনি যদি সেন্টেন্স কারেকশন সম্পর্কে জানতে গিয়ে সব টপিকের উপর ধারণা নাও রাখেন, অন্তত আপনাকে কিছু টপিক আছে যেমন টেন্স মানে সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনালস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলোর ব্যবহার আপনাকে জানতেই হবে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। তাহলে আমরা আগে এগুলোর ব্যবহার জানবো, জানার মধ্য দিয়ে তারপর আমরা এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। আমি আগে প্রশ্নে যাব না, এই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমার যেটা করতে হবে আগে মূল বিষয়টুকু জেনে নিতে হবে। তো চলুন আমরা আগে মূল বিষয়টুকু জেনে নেই, তারপরে আমরা এই প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা সিকোয়েন্স অফ টেন্স এবং কন্ডিশনাল সম্পর্কে জেনে নেই ঝটপট, সময় অল্প। হ্যাঁ, প্রথমে আমরা জানবো কি কন্ডিশনালস, এটা নিয়ে কথা হবে। কন্ডিশনালস চার ধরনের। হ্যাঁ, সংক্ষেপে খাতায় লিখে ফেলেন। কন্ডিশনালস চার ধরনের। There are four kinds of conditionals and they are zero conditional, first conditional, second conditional and third conditional। তো আমরা মনে রাখবো এভাবে, নাম্বার 1 জাস্ট এভাবে লিখে নেন, খুব সুবিধা হবে। প্রেজেন্ট, মাঝখানে দ্বিমুখী আরো দিব, এখানেও লিখবো প্রেজেন্ট, ব্র্যাকেটে লিখবো চিরন্তন সত্য অথবা নিয়মিত ঘটনা। এটার নাম হলো জিরো কন্ডিশন। আমি বুঝাবো, ঝটপটাকে লিখে নেন। 2 নম্বর লিখলাম প্রেজেন্ট আর এখানে আমি দিলাম ফিউচার, এখানে ব্র্যাকেটে লিখে রাখলাম সাধারণ ঘটনা। যারা শিখতে চান আগে লিখে ফেলেন, আমি সব বুঝাবো। এটার নাম হলো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন। নাম্বার 3 লিখবো পাস্ট আর এখানে লিখবেন পাস্ট কন্ডিশনাল অথবা কন্ডিশনাল পাস্ট। আর কন্ডিশনাল পাস্টের স্ট্রাকচার যারা জানেন না তাদের জন্য লিখে দিতে পারি সাবজেক্টের পরে নরমালি উড, কুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। আর এটার নাম হলো সেকেন্ড কন্ডিশন। 4 নম্বরে লিখবেন পাস্ট পারফেক্ট। জাস্ট এই 4টা নিয়ম জানলেই বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা এখান থেকে একটা কমন পাওয়া যায়। পাস্ট পারফেক্ট, এখানে লিখবো কন্ডিশনাল পারফেক্ট, কন্ডিশনাল পারফেক্ট। আর এখানে লিখবেন কন্ডিশনাল পারফেক্ট স্ট্রাকচার হিসেবে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 এবং এটার নাম হলো থার্ড কন্ডিশন। ব্যাস এতটুকু মনে রাখবেন। যখন একটা শর্ত দেয়া হয় আর সেই শর্ত পূরণ হওয়ার উপর ভিত্তি করে একটা ঘটনা ঘটে, নরমালি আমরা তাকেই কন্ডিশনাল বলি। সো একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে নরমালি 2টি ক্লোজ থাকবে কমপক্ষে। এই 2টি ক্লোজের মধ্যে টেন্সের রিলেশনশিপটুকু মেনটেন করাই হচ্ছে আপনার আমার কাজ। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যখন আমরা দেখতে পাবো যে কোনো সেন্টেন্সের শুরুতে ইফ অথবা আনলেস, ইফ বা আনলেস যে সেন্টেন্সের শুরুতেই থাকবে তা না, সেন্টেন্সের মাঝেও থাকতে পারে। অথবা যদি কোনো সেন্টেন্স শুরু হয় ওয়ার দ্বারা, কি দ্বারা? ওয়ার দ্বারা অথবা হ্যাড দ্বারা, তাহলে আমরা বলতে পারি একটা বাক্যের শুরুতে ওয়ার বা হ্যাড থাকলে কিংবা একটা সেন্টেন্সের মধ্যে ইফ বা আনলেস থাকলে সেই সেন্টেন্সগুলোকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ট্রিট করতে পারি।
সোজা কথায় যেসব বাক্যের শুরুতেই ওয়্যার বা হ্যাড খুঁজে পাবেন কিংবা যেসব সেন্টেন্সে ইফ বা আনলেস খুঁজে পাবেন, নরমালি দে আর কনসিডার্ড অ্যাজ কন্ডিশনাল সেন্টেন্স। এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা দুইটা ক্লোজের মধ্যে একটা টেন্সের রিলেশন মেনটেন করবেন। সেটি কি রকম? সেটি হলো যদি কোনো বাক্যের মানে ইফ বা আনলেস যুক্ত বাক্যের একটি ক্লোজ প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আপনার পরবর্তী ক্লোজটা কিন্তু প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে। যদি সেন্টেন্সটা পড়ে মনে হয় এটা এমন একটা ঘটনা যা চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা, তাহলে আপনি দুইটা ক্লোজই প্রেজেন্ট টেন্স করবেন। আর যখন আমরা দুইটা ক্লোজ প্রেজেন্ট টেন্স করি, এটার নামই হলো জিরো কন্ডিশন। কি বলেছি? ইফ আনলেস যুক্ত বা কোনো কন্ডিশনাল সেন্টেন্সের একটি ক্লোজ যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা পরবর্তী ক্লোজটা প্রেজেন্টও করতে পারি, আবার ফিউচারও করতে পারি। যদি বাক্যটা পড়ে মনে হয় এটা চিরন্তন সত্য বা নিয়মিত ঘটনা, তাহলে আমরা পরবর্তী ক্লোজটাও প্রেজেন্ট টেন্স করব। আর যদি সেন্টেন্সটা পড়ে মনে হয় এটা কোনো সাধারণ ঘটনা, তাহলে আমরা পরবর্তী ক্লোজটা ফিউচার করব। যখন দুইটা ক্লোজই আমরা প্রেজেন্ট টেন্স করি, এর নাম জিরো কন্ডিশন। আর যখন একটা প্রেজেন্ট আর একটা ফিউচার করি, এর নাম হলো ফার্স্ট কন্ডিশন। আর 3 নম্বরে বলা হয়েছে যদি কোনো বাক্যের একটা ক্লোজ পাস্ট টেন্সে থাকে, তাহলে নরমালি একটা বাক্যের কোনো ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা পরবর্তী ক্লোজও পাস্ট টেন্স করি। কিন্তু এরকম ইফ বা আনলেস যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটি ক্লোজ পাস্ট টেন্স থাকলে পরেরটি সাধারণ পাস্ট হবে না, বরং সেটি হবে কন্ডিশনাল পাস্ট। আর কন্ডিশনাল পাস্ট মানে নরমালি আপনি সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট নেবেন, তারপর ভার্বের বেস ফর্ম। আর এই পাস্ট এবং কন্ডিশনাল পাস্টের কম্বিনেশনকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। যখন দেখবেন কোনো কন্ডিশনাল সেন্টেন্সে একটি ক্লোজ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্লোজটা হবে কন্ডিশনাল পারফেক্ট। আর কন্ডিশনাল পারফেক্ট বলতে বোঝাবে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পারফেক্ট হলে কন্ডিশনাল পারফেক্ট হবে। এই যে পাস্ট পারফেক্ট আর কন্ডিশনাল পারফেক্ট, এটার নামই হচ্ছে কি থার্ড কন্ডিশন। জাস্ট এই সিকোয়েন্সটুকু মাথায় রাখলেই আপনি কিন্তু প্রশ্নগুলোর উত্তর সলভ করতে পারবেন। তাহলে কন্ডিশন 4 ধরনের, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এই 4টা কন্ডিশনকে কেন্দ্র করে আমরা কিছু অনুশীলন করে আসি আগে। আপনাদের যদি আমি একটা প্রশ্ন দিই, দেখি আপনারা এবার উত্তর কি দিতে পারেন। দেখা যাক সেই প্রশ্নের উত্তরটা আপনারা কি দিতে পারেন। প্রশ্নটা হলো এরকম, ইফ ওয়াটার ইজ বয়েলড, যদি পানি ফুটানো হয়, ইট ড্যাশ পিওর। একটা অপশন আমি দিলাম উইল বিকাম, আরেকটা অপশন আমি দিলাম বিকামস, আরেকটা অপশন আমি দিলাম বিকাম। এই 3টা অপশনের মধ্যে কোনটা হতে পারে? আমরা দেখতেছি এখানে বাক্যের শুরুতে ইফ আছে, যাদের একটা কন্ডিশনাল সেন্টেন্সকে মিন করতেছে। এরপর আমরা দেখতেছি প্রথম ক্লোজটি আছে প্যাসিভ ভয়েস বাট প্রেজেন্ট টেন্স। এখন আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের একটি ক্লোজ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লোজও প্রেজেন্ট বা ফিউচার হয়। এখন আপনি ভাবেন পানি ফুটালে বিশুদ্ধ হয়, এটা কি আজকের কথা? শুধু কি আজকের কথা? না, পানি ফুটালে বিশুদ্ধ হয় মানে এটা সব সময়ের জন্য সত্যি কথা। যা সব সময়ের জন্য সত্যি কথা সেটা জিরো কন্ডিশন, যার দুই দিকেই প্রেজেন্ট টেন্স হবে। সুতরাং আমার সঠিক উত্তরটা হবে বি নাম্বার অপশন, বিকামস, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে বিকামস হবে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিই এভাবে যে ইফ ইউ হেল্প দ্য ম্যান, যদি তুমি লোকটিকে সাহায্য করতে হি ড্যাশ দ্য ইস্যু, এখানে আমি একটা অপশন দিলাম সলভড, বি নাম্বারে দিলাম উড সলভ, সি নাম্বারে দিলাম কুড সলভ। আপনারা এবার সলভ করেন কোনটা হতে পারে। দ্রুত সলভ করেন। আর যারা গ্রামারে খুবই দুর্বল তাদের জন্য ব্যবস্থা আছে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকেন। রাইট, সঠিক উত্তরটা আপনারা কি দিয়েছেন? আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ক্লোজের ভার্বটা পাস্ট টেন্স। সো একটা ক্লোজের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা হবে কন্ডিশনাল পাস্ট। আর যখন কন্ডিশনাল পাস্ট হয় তখন সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট হয়।
প্লাস ভার্বের বেস ফর্ম, সেই হিসেবে অপশন এ হওয়ার সুযোগ নেই, বি অথবা সি হবে। এখন বিতে আছে উড সলভ, সিতে আছে কুড সলভ, কোনটা হবে? তাই তো, কুড দ্বারা কোনো কিছুর সক্ষমতা বুঝায়, কুড দ্বারা কারো এবিলিটি বুঝায়, আর উড দ্বারা নিশ্চয়তা বুঝায় অনেকটা। তো এখানে বলছে যদি তুমি লোকটিকে সাহায্য করতে, সে সমস্যাটির সমাধান করতো নাকি করতে পারতো? করতে পারতো। কাউকে তুমি হেল্প করলে সে সমাধান করতে পারতো, সক্ষমতা বুঝায়। সুতরাং সক্ষমতা বুঝালে আমরা তো উড নিব না, আমরা নিব কুড। সুতরাং এখানে বি নাম্বার অপশন দেওয়ার চেয়ে সি নাম্বার দেওয়া বেটার হবে। সঠিক উত্তর হবে কুড সলভ। ওকে, এখন যদি এই বাক্যটা এমন হইতো যে এখানে শুধু হেল্প নাই, এখানে আছে হ্যাড হেল্প, খেয়াল করেন মানে কি, এটা পাস্ট পারফেক্ট। যদি এটা পাস্ট পারফেক্ট হইতো তাহলে আমার পরবর্তী অংশটা হইতো কন্ডিশনাল পারফেক্ট, তখন আমি এখানে উত্তর হিসেবে লিখতাম কুড হ্যাভ সলভড, এবং এটার নাম হয়ে যেত কি থার্ড কন্ডিশন। কি হতো? থার্ড কন্ডিশন। সো এবার যদি আমি একটা সেন্টেন্স দিই আপনাদেরকে দেখা যায় উত্তর কি করতে পারেন, যে ওয়্যার আই ইউ, যদি আমি তুমি হইতাম, বা ওয়্যার আই ইন ইউ বলা যেতে পারে, যদি আমি তোমার জায়গায় থাকতাম বা যদি আমি তুমি হতাম, আই ড্যাশ দ্য ম্যান। এখানে একটা অপশন দিলাম আমি হেল্পড, বি নাম্বার অপশনে দিলাম উড হেল্পড, সি নাম্বারে দিলাম কুড হ্যাভ হেল্পড, ডি নাম্বারে দিলাম উড হেল্প। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলেন? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি লোকটিকে ড্যাশ করতাম। এখানে অপশন আছে চারটা, এর মধ্যে আপনারা বেছে নেবেন যে কোনো একটা আর জানিয়ে দিবেন সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর কোনটা? ইতিমধ্যে অনেকে উত্তর করে ফেলছে, সঠিক উত্তর কোনটা হবে? ভুল হয়নি, মনোযোগ দেন, ভালো করে বুঝবেন। এই যে ওয়্যার, এটা কোন টেন্স? পাস্ট না? পাস্ট তো, পাস্ট পারফেক্ট ওয়ান না? তাহলে কি দাঁড়ালো? একটা ক্লোজ যদি পাস্ট টেন্স হয় পরবর্তীটা কি হবে? কন্ডিশনাল পাস্ট। আর কন্ডিশনাল পাস্ট মানে কি? কন্ডিশনাল পাস্ট মানে তো উড, কুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম। তাহলে তো অপশন এ হওয়ার সুযোগই নেই, অপশন বি তো হবেই না, কারণ এখানে উড আছে রে বাবা। উড থাকার পরে তো ভার্বের পাস্ট ফর্ম দিয়ে রাখছে। উড, কুড, মাইটের পর কি ভার্বের পাস্ট ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বি কেমনে হবে? সঠিক উত্তর 4 নাম্বার অপশন, 4 উড হেল্প। তাহলে যারা যারা 2 নাম্বার উত্তর দিয়েছে তারা পুরো প্রশ্ন এবং তার সব অপশন না দেখেই উত্তর দিয়েছে বি নাম্বার। তাহলে মাথায় রাখতে হবে আপনার সঠিক উত্তর করতে গেলে সবগুলো অপশন দেখে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এবার যদি আমি লাস্ট আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিই, দেখি কি সলভ করতে পারেন। সেটা হলো হ্যাড হ্যাড had I a elder brother like you, যদি তোমার মতো আমার একটা বড় ভাই থাকতো, I dash happy। এখানে আমি অপশন দিলাম, একটা অপশনে আমি দিলাম যে where, আরেকটা অপশনে আমি দিলাম উড, আরেকটা অপশনে দিলাম উড বি, আরেকটা অপশনে দিলাম উড হ্যাভ বিকাম। উড হ্যাভ বিকাম। আমি জানি এবারও ভুল করবে অনেকেই, তবু বলে দেয়া এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে। দেখা যাক কারা কারা ভুল করে। এবার ভয়ে অনেকে উত্তর করবে না, ভয়ের কিছু নেই, উত্তর করেন, দেখি কার কার সঠিক হয়। Had I elder brother like you, I dash happy।
আমি সবার উত্তর দেখতেছি, দেখা যাক কারা কারা সঠিক উত্তর করে। মাত্র 3 জন উত্তর করতে পারছে, বাকিরা সাহসী করতেছে না সঠিক উত্তর করার, যে উত্তর করলেই তো আমার ভুল হয়ে যাবে, উত্তর করলেই তো আমার ভুল হয়ে যাবে। এটা কোন টেন্স? এই বলেন, এটা কোন টেন্সে আছে? এটা কি পাস্ট পারফেক্ট? একদমই না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট হলে তো হ্যাড ছাড়াও আরেকটা মূল ভার্ব থাকতো, মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হতো, সেটা কি আছে? সেটা তো নাই। তো এটা পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে একটা অংশ যদি পাস্ট হয়, সিম্পল পাস্ট হয়, তাহলে পরেরটা কি হয়? কন্ডিশনাল পাস্ট। কন্ডিশনাল পাস্টের মধ্যে কি উড হ্যাভ থাকে? থাকে না। কন্ডিশনাল পাস্ট মানে শুধু উড হবে, কুড হবে, মাইট হবে, এরপর ভার্বের বেস ফর্ম হবে। অপশন এ তে কি উড আছে? নেই। অপশন বি তে উড আছে, বাট তারপরে তো ভার্ব নেই, সেটা হবে না। অপশন সি তে উডও আছে, আর এখানে বিটাই মূল ভার্ব। আর ডি হবে না, কারণ এখানে উড হ্যাভ দিছে, এ তো হবে না। সো আমার সঠিক উত্তর হলো সি নাম্বার অপশন। বোঝা গেল? এখন যদি এই বাক্যটা এমন হইতো যে হ্যাড আই হ্যাড, এটা এ তো হবে না, এখানে অ্যান হবে, সরি। হ্যাড আই হ্যাড অ্যান এল্ডার ব্রাদার লাইক ইউ, যদি এমন হতো তখন আপনি এটাকে পাস্ট পারফেক্ট মনে করতেন, যে প্রথম হ্যাডটা অক্সিলারি ভার্বের হ্যাড, পরের হ্যাডটা পাস্ট পার্টিসিপল হ্যাড, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি এই প্রথম ক্লোজটা পাস্ট পারফেক্ট হইতো, সেক্ষেত্রে পরেরটা কন্ডিশনাল পারফেক্ট হিসেবে তখন উড হ্যাভ বিকাম হইতো। এই দুইটা কি বুঝতে পারলাম? আপনারা রেসপন্স করে অনেক দেরিতে, এটা একটা বিরক্তিকর বিষয়। এই দুইটা কি বুঝতে পারছেন? লাস্ট যে দুইটা প্রশ্ন বুঝাইছি, শুধু হ্যাড হলে পাস্ট টেন্স, তখন উত্তর হচ্ছে উড বি, এবং হ্যাড হলে পাস্ট পারফেক্ট টেন্স, তখন হবে উড হ্যাভ। এই লাস্ট প্রশ্ন দুইটা কি সবাই বুঝতে পারছি? কারা কারা বুঝতে পারছি? আপনারা রেসপন্স না করলে আমি শুধু উত্তর বলে যাব, শুধু উত্তর বলে যাব। রেসপন্স করতে হবে, আমাকে জানাতে হবে যে আপনি কতটুকু বুঝলেন। ওকে, তাহলে আমরা কন্ডিশনালস বুঝে গেলাম। এবার আমরা সিকোয়েন্স অফ টেন্স বুঝবো। একটা একটা করে প্রশ্ন আমরা সলভ করব, আর সিকোয়েন্স অফ টেন্স বুঝবো। প্রথম প্রশ্নটার দিকে আমরা তাকাই। ওকে ফাইন, প্রথম প্রশ্নটার দিকে আমরা তাকাই। প্রথম প্রশ্ন আমরা সমাধান করব। এখানে কি বলা আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। চুজ দ্য কারেক্ট ওয়ান, সঠিকটা বের করতে বলছে। আই হ্যাভ বিন লিভড হিয়ার সিন্স 7 years। I am living here for 7 years. I have been living here since 7 years. I have lived here for 7 years. Which is the correct sentence? উত্তর করেন। এই উত্তর করতে করতে আমি একটা বিষয় লিখে রাখি, মনে রাখবেন, since plus starting time আর for plus total time, total duration, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে হলো কোনো বাক্যে একটা সময় ধরে একটা কাজ চলছে এমন যদি বুঝায়, নরমালি সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নরমালি একটা বৈশিষ্ট্য হলো সেখানে সিন্স বা ফর থাকে, তারপর একটা সময় থাকে। তো কোনো বাক্যে যদি সিন্স অথবা ফরের পর একটা সময়ের উল্লেখ থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং তখন আমরা সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং তারপর মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি, এটাই নিয়ম। এখন কোন সময়টার পূর্বে সিন্স আর কোন সময়ের পূর্বে ফর বসে? যখন স্টার্টিং টাইম তখন সিন্স, টোটাল টাইম হলে ফর। মানে ধরে নিন আমি বললাম যে আমি রাত 10টা থেকে ইংরেজি শেখাচ্ছি, বা আমি রাত 10টা থেকে পাঠদান করতেছি, তাহলে আমার কাজটা শুরু হলো কয়টায়? রাত 10টায়। এটা হলো আমার স্টার্টিং টাইম। আর যদি বলি যে আমি 1 ঘন্টা ধরে পাঠদান করতেছি, এই 1 ঘন্টাটা হচ্ছে আমার টোটাল টাইম, টোটাল ডিউরেশন। সেরকম টোটাল টাইমের পূর্বে ব্যবহার হয় ফর, আর স্টার্টিং টাইমের পূর্বে ব্যবহার হয় কি? সিন্স। তো আমরা দেখতেছি অপশন বিটা ভুল, কারণ এখানে সময়ের উল্লেখ থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়নি। অপশন সিটা ভুল, এই জন্যই ভুল কারণ এখানে সময়ের উল্লেখ আছে বটে, 7 ইয়ার্স, 7 বছর যাবত। 7 বছর হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইমের পূর্বে ফর বসার কথা, সিন্স না, সুতরাং এটাও ভুল। ডি নাম্বার তো এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়নি, এটা ভুল। সঠিক উত্তর অপশন এ, আই হ্যাভ বিন
lived here since 7 years না এও ভুল এও ভুল সিও ভুল ডিও ভুল বিও ভুল সবই শুধু ভুল 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 এখানে কি কেউ সঠিক উত্তর করেছেন হায় 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 সঠিক উত্তর করেছে সবাই সি 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 যারা দিয়েছে কারো উত্তর হয়নি ডি যারা দিয়েছে কারো উত্তর হয়নি হবে কেমনে রে ভাই এখানে তো সঠিক উত্তরই নাই তাহলে এই ধরনের প্রশ্ন কি করা উচিত ফাঁকা রাখা উচিত নো কমেন্ট এটা সঠিক উত্তরটা হয়তো মূলত এরকম I have been living here for 7 years তাহলে ঠিক ছিল বাট কোথাও তো নাই সেটা সো আমার সঠিক উত্তরটা হচ্ছে এটা যাই হোক এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নে 2 নম্বর প্রশ্নে কি বলছে সঠিক বাক্য খোঁজো she denied that she had been written the letter আপনারা সঠিক উত্তর করতে থাকেন আমি একটা নিয়ম লিখে ফেলি নিয়মটা হলো অতীতের দুইটি কাজের মধ্যে যা তুলনামূলক আগে ঘটেছিল সেটা হলো পাস্ট পারফেক্ট আর যা পরে ঘটে সেটা হবে পাস্ট ইনডেফিনিট অতীতের দুইটি কাজের মধ্যে যা তুলনামূলক আগে ঘটেছিল তা হলো পাস্ট পারফেক্ট আর যা পরে ঘটেছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এটা সব সময়ের জন্য প্রযোজ্য তাহলে একটা বাক্যে যদি অতীতের দুইটি ঘটনা থাকে যেটা তুলনামূলক আগে ঘটে তার নাম পাস্ট পারফেক্ট যেটা পরে ঘটে তার নাম কি পাস্ট ইনডেফিনিট ধরে নেই আপনি এটা চিঠি লিখছেন গতকাল লিখছেন সমস্যা নেই চিঠিটা আপনি লিখেছেন আর আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি চিঠি লিখেছেন আপনি বললেন না আমি তো কোনো চিঠি লিখিনি মানে আপনি অস্বীকার করলেন তাহলে এখানে ঘটনা কয়টা দুইটা আপনি চিঠি লিখেছিলেন এবং আপনি অস্বীকার করলেন কোন ঘটনাটা আগে ঘটলো আগে অস্বীকার করছেন না আগে চিঠি লিখেছেন তাহলে এই চিঠি লেখার ঘটনাটা আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে আর অস্বীকার করার ঘটনাটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে সো আমি কিন্তু হিন্টস দিয়েই দিলাম তাহলে এবার বলুন তো কোনটা সঠিক উত্তর হবে অতীতের দুইটি কাজের মধ্যে যেটি তুলনামূলক আগে ঘটে সেটি হয় পাস্ট পারফেক্ট আর যেটি পরে ঘটে সেটি হয় পাস্ট ইনডেফিনিট সেই দিক বিবেচনা করলে এখানে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর 2 নাম্বার অপশন she denied that she had written the letter সে অস্বীকার করলো যে সে চিঠিটি লিখেছিল ক্লিয়ার তাহলে আমরা এই নিয়মটা মনে রাখবো অতীতের দুইটা কাজের মধ্যে যেটা তুলনামূলক আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট পরের প্রশ্নে আসি পরের প্রশ্নে বলেছে ইট হ্যাজ বিন আ উইক ড্যাশ আপনারা সঠিক উত্তর করেন এর মধ্যে আমি একটা নিয়ম লিখে দিই আপনাদেরকে প্রেজেন্ট প্লাস সিন্স প্লাস পাস্ট past plus tense plus past perfect এর মানে হলো যদি কোনো সেন্টেন্সের দুইটা ক্লোজের মাঝে সিন্স ব্যবহার হয় এখানে সিন্স মানে হচ্ছে যখন হ্যাঁ সিন্স মানে আবার যেহেতুও বোঝায় বাট এখানে সিন্সটা একটা সময়ের কাজ করতেছে যদি দুইটি ক্লোজের মাঝখানে সিন্স ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা যে সিকোয়েন্সটা মেইনটেইন করব সিন্সের আগের ঘটনাটা প্রেজেন্ট টেন্স হলে আমরা সিন্সের পরেরটাকে সিম্পল পাস্ট করে দিব আর যদি সিন্সের আগের ক্লোজটা পাস্ট টেন্স হয় তাহলে আমরা পরেরটাকে কি করব পাস্ট পারফেক্ট করব কি বলেছি সিন্সের আগের ক্লোজটি প্রেজেন্ট হলে পরেরটি হবে পাস্ট আর আগেরটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমি সূত্র তো বলেই দিলাম সূত্র যেহেতু বলে দিলাম এবার দেখা যাক কারা কারা সঠিক উত্তর করতে পারে সিন্সের আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হবে আর আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে তাহলে সঠিক উত্তর কোনটা হবে যেহেতু এইখানে সিন্স বসবে তাহলে সিন্সের আগের ক্লোজটা কি আছে ইট হ্যাজ বিন আ উইক দেখেন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট
হোক পারফেক্ট, প্রেজেন্ট তো। তো কথা ছিল সিন্স এর আগেটা যদি প্রেজেন্ট হয় পরেরটা তো পাস্ট টেন্স হবে। তো পাস্ট হলে আমার সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে, সিন্স আই রিসিভড ইউ লেটার। সিন্স আই রিসিভড ইউ লেটার। 4 নম্বর প্রশ্নে আসি আমরা। 4 নম্বর প্রশ্নে বলেছে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। মনে রাখবেন হোয়েন শব্দের বাংলা অর্থ কি? যখন। আবার হোয়াইল, হোয়াইল শব্দের বাংলা অর্থ হলো যখন। তবে হোয়াইলের পর সাধারণত চলমান ঘটনাগুলো স্থান পায়। অর্থাৎ হোয়াইল যখন ব্যবহার করি তারপর পরবর্তী যে ক্লোজটা সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, সেখানে ভার প্লাস আইএনজি থাকে। অর্থাৎ হোয়েন মানেও যখন, হোয়াইল মানেও যখন, বাট আমাকে মাথায় রাখতে হবে হোয়াইলের পর কন্টিনিউয়াস টেন্স স্থান পায়। যদি হোয়াইলের পর কন্টিনিউয়াস টেন্সই স্থান পায় তাহলে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর কোনটা হবে? হোয়াইলের পর কন্টিনিউয়াস টেন্স যদি পায় সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে আমাদের 4 নাম্বার অপশন। কত নাম্বার অপশন? 4। 4 নাম্বার অপশনে ওয়াজ কুকিং কন্টিনিউয়াস আছে। প্রশ্ন হলো এখানে ওয়াজ হলো কেন? ভাই হোয়াইলের আগের ক্লোজটা পাস্ট টেন্স মানে তোমাকে পরেরটাও পাস্ট করতে হবে, সুতরাং সেই অনুযায়ী ওয়াজ কুকিং হবে। ওকে, নাম্বার 5। 5 বলা হয়েছে ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং। এখানে হ্যাড নোন এই অংশটুকু কিন্তু পাস্ট পারফেক্ট। মনে পড়ে কন্ডিশনাল সেন্টেন্সের কথা? এই অংশটুকু কি? পাস্ট পারফেক্ট। তো আমরা জানি একটা ক্লোজ যদি পাস্ট পারফেক্ট হয় পরেরটা তো হয় কন্ডিশনাল পারফেক্ট। পরেরটা কি হয়? কন্ডিশনাল পারফেক্ট হয়। কি হবে? কন্ডিশনাল পারফেক্ট হবে। তাহলে কন্ডিশনাল পারফেক্ট টেন্সের জন্য, কন্ডিশনাল পারফেক্ট টেন্সের জন্য আমরা জানি প্রথমে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপর মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ওকে দাদা সবাই উত্তর করি আমরা। তাহলে কন্ডিশনাল পারফেক্টের জন্য উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দ্রুত উত্তর করবো, দ্রুত। অল্প সময়ের মধ্যে যারা সঠিক উত্তর করতে পারে তারাই মূলত ওই টপিকের উপর দক্ষতা রাখে। আরে মুন্না আমাদের এসে, মুন্না থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা? আচ্ছা, তাহলে এবার আমরা সঠিক উত্তরে চলে যাই। এটা পাস্ট পারফেক্ট, পরেরটা হবে কন্ডিশনাল পারফেক্ট। কন্ডিশনাল পারফেক্ট মানে আমার উড হ্যাভ, কুড হ্যাভ লাগবে। সো উড হ্যাভ আছে কোথায়? অপশন এ তে। সুতরাং আমার সঠিক উত্তর অপশন এ, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন। এর পরের প্রশ্নে আসি আমরা, নাম্বার 6। কি আছে এখানে? 6 এ আছে ইফ হি ড্যাশ ইজ ফার্স্ট ড্রাফট। এই শুনেন, যখন আপনি দেখবেন প্রথম ক্লোজটা ইনকমপ্লিট, এটার দিকে তাকিয়ে লাভ নাই। যেটা কমপ্লিট সেটা আগে দেখবেন। কমপ্লিট ক্লোজটা কোন অবস্থায় আছে সেটা, সেখান থেকে আপনি ক্লু নিয়ে ইনকমপ্লিটটাকে কমপ্লিট করবেন। এখানে দেখেন উড হ্যাভ রিসিভড, এটা কিন্তু কন্ডিশনাল পারফেক্ট। তাহলে এবার অনুমান করেন প্রথমটা কি হওয়া উচিত? প্রথমটা কি হওয়া উচিত? উত্তর করেন এবার সবাই। সবাই উত্তর করবো দ্রুত। এটা ভুল করলে জরিমানা হওয়া উচিত। যারা অপশন এ দিলেন ভাই কি বুঝে দিলেন? এখানে তো উড হ্যাভ আছেই, এটা তো কন্ডিশনাল পারফেক্ট আছেই। আমার এটা করতে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড রিভাইজড, হ্যাড রিভাইজড, পাস্ট পারফেক্ট। এই শুনেন, যারা গ্রামারে দুর্বল তাদেরকে ভাই বিনামূল্যে একটা পরামর্শ দিব। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে আমি পরামর্শটা দিতে পারি। পরামর্শটা হলো এদিক সেদিক তাকাতাকি না করে সিদ্ধান্ত নিয়ে
আমাদের 0 to অ্যাডভান্সড বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হয়ে যান, আজই ভর্তি হয়ে যান। 50% ডিসকাউন্টে আজই ভর্তি হতে পারবেন। আজ হয়তো বা আমি আমার এই বিসিএস সামনে প্রিলিমিনারি পরীক্ষা, এটাকে কেন্দ্র করে আমি শর্টকাট মেথড দিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর একটা আলোচনা করে যাচ্ছি, কিন্তু আমার 0 to অ্যাডভান্সড বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হলে আপনি একটা না, দুইটা না, 100 লেকচার পাবেন। ইংলিশ গ্রামার তৃপ্তি মতো শিখতে পারবেন, পাশাপাশি ভোকাবুলারি এবং ইংলিশ লিটারেচার তো থাকবেই। এইসব 49তম বিসিএস, 50তম বিসিএস এরকম করে টার্গেট না নিয়ে বরং ইংলিশের A to Z একবারে শিখে ফেলেন, তাহলে কাজে লাগবে। এটাই সবচেয়ে ভালো উপায়। ওকে, তাহলে এবার পরের প্রশ্নে আমরা চলে যাই, দেখি আপনারা কি করতে পারেন উত্তর। পরের প্রশ্নে কি আসছে? এইবার ভুল করা যাবে না। আই উড লিভ ইন অস্ট্রেলিয়া। উড লিভ এটা হলো কন্ডিশনাল পাস্ট, বলেই দিলাম এটা কন্ডিশনাল পাস্ট, তাহলে আপনাকে পরবর্তী ক্লোজ কিন্তু পাস্ট টেন্স করতে হবে। উত্তর করেন দেখি। এটা ভুল করলে তো সমস্যা। গ্রামার ইনস্টিটিউট অফ গ্রামার। ওকে, এই সাবটাইটেল গুলো বন্ধ করার কোনো উপায় নেই ফেসবুকে? ও পণ্ডিতগিরি করে কেন, সাবটাইটেল দেয় কেন? আমি কি ফেসবুকে বলছি যে তুমি আমার সাবটাইটেল দিয়ে দাও? পণ্ডিত, এক মহাপণ্ডিত, ও সাবটাইটেল কেন দিচ্ছে ভাই? ওরা কি আমি বলছি দিতে? না বললেও কিছু কাজ করে, কিছু মানুষ থাকে এরকম। আচ্ছা, এটা পাস্ট, তাহলে আমার পাস্ট হবে গট, রাইট। এবার সঠিক উত্তর সবাই দিয়ে ফেলছেন। এটা কন্ডিশনাল পাস্ট, সুতরাং আমার পরেরটা হয়ে যাবে পাস্ট। সঠিক উত্তর হবে গট। ওকে, নেক্সট কি আছে এখানে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? উত্তর করেন। উত্তর করতে করতেই আমি একটা নিয়ম লিখে ফেলি। আ মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। তার নিচে দিলাম মেনি এ or an plus singular noun plus singular verb। বেছে বেছে যে নিয়মগুলো পড়াচ্ছি, শেখাচ্ছি, ইনশাআল্লাহ পরীক্ষার হলে গেলেই বুঝবেন এগুলোই কমন। মেনি একটা ডিটারমিনার, এরপর নিয়ম হচ্ছে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় প্লুরাল। মেনি এ একটা ডিটারমিনার, এরপর নাউনও হয় সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। সেই অনুযায়ী সঠিক উত্তর কি হবে বসেন। মেনি এরপর প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মেনি এর পর সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। শোনেন, এই নিয়মগুলো ঠাড়া বড়া মুখস্থ না করে আপনারা চাইলে সহজে মনে রাখতে পারেন। মনে রাখবেন এভাবে, খুব সহজ করে। এ একটা ডিটারমিনার, মেনিও একটা ডিটারমিনার। যখন এরকম দুটো ডিটারমিনার পাশাপাশি অবস্থান করে, এই দ্বিতীয়টি অনুসারে সমস্ত পরিবর্তন হয়। দ্বিতীয়টিকে মেনি না, মেনি কি প্লুরাল নাম্বার, সুতরাং মেনির কারণে নাউনও হবে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। এখানে দ্বিতীয় ডিটারমিনারটি কে বলেন? এ বা এন। এ বা এন যেহেতু সিঙ্গুলার, সুতরাং এর কারণে নাউনও হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। তাহলে দুটো ডিটারমিনার পাশাপাশি বসলে নরমালি দ্বিতীয়টি অনুসারে পরিবর্তন হয়। দ্বিতীয়টি সিঙ্গুলার তো সবই সিঙ্গুলার, দ্বিতীয়টি প্লুরাল মানে সবই প্লুরাল। একদম সহজ কাজ। তাহলে আমার অপশন এটা কারেক্ট। মেনি এ অনুযায়ী নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। বাট বি ভুল, কারণ এখানে এ সিঙ্গুলার হলেও, নাউন সিঙ্গুলার হলেও ভার্ব কিন্তু প্লুরাল করেছে। সি নাম্বার ভুল, মোস্ট অফ দ্য মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পর ভার্ব হয় সিঙ্গুলার বাট করেছে প্লুরাল, এটা ভুল। ডি নাম্বার ভুল, মেনির কারণে নাউন প্লুরাল দিয়েছো ভালো কথা, ভার্বটা তো প্লুরাল দিতে হবে, তুমি তো দাওনি, তো এটাও ভুল। সঠিক উত্তর অপশন এ। ওকে,
সঠিক বাক্য খুঁজবো। আর নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট, উত্তর করেন আর আমি নিয়মটা লিখে রাখি। আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। তার নিচে লিখবো the number of plus plural noun plus singular verb। আর নাম্বার অফ মানে কিছু সংখ্যক, দা নাম্বার অফ মানেও কিছু সংখ্যক, কিছু সংখ্যক হলেও দা দ্বারা একটা সমষ্টিকে বোঝায়। ফলাফল হিসেবে আর নাম্বার অফ এর পর নাউন ভার্ব সব প্লুরাল হলেও দা নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় কি সিঙ্গুলার নাম্বার। এই সিকোয়েন্সটা মেনটেন করে যদি আমরা সঠিক বাক্য খুঁজি, এখানে সঠিক বাক্য কোনটি? সঠিক অপশন এ, রাইট, অপশন এ সঠিক। কারণ এখানে আ নাম্বার অফ এর পর নাউনও আছে প্লুরাল, ভার্বও আছে প্লুরাল, বাট বি নাম্বারে আ নাম্বার অফ এর পর নাউন প্লুরাল দিলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার, সো এটা ভুল। সি নাম্বারে দা নাম্বার অফ পিপল, পিপল তো নিজেই প্লুরাল, আবার এস যুক্ত হবে কেন? এটাও ভুল। ডি নাম্বারে দা নাম্বার অফ পিপল, নাউন প্লুরাল হয়েছে বাট ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়নি, সো এটা ভুল। সঠিক উত্তর আমার অপশন এ, এবং এই নিয়মটা মনে রাখবেন। নেক্সট, উত্তর করেন, পাশাপাশি মনে রাখবেন নিয়মটা। কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার নাম্বার। যে কোনো কিছুর সমষ্টি মানেই তো সিঙ্গুলার। কারণ ধরেন আমার কাছে 10টা লাঠি আছে, আমি 10টা লাঠিকে যদি একটা বোঝায় রূপান্তর করি, লাঠি 10টা হলো, বান্ডেল তো একটাই, এক মানে কি সিঙ্গুলার না? সুতরাং সমষ্টি মানেই সিঙ্গুলার। আর যখন বুঝাবে ডিভাইডেড বা বিভক্ত হওয়া, বিভক্ত মানেই প্লুরাল নাম্বার। কোনো কিছু ডিভাইড হয়ে গেলেই সেটা প্লুরাল নাম্বার, আর সমষ্টিতে যুক্ত থাকলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। এই সূত্রটুকু মুখস্থ করলেই, মনে রাখলেই আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ম্যাক্সিমাম রুল বুঝে যাবেন। সমষ্টি মানেই সিঙ্গুলার, ডিভাইডেড মানেই প্লুরাল। এখানে কি বলছে? দ্য কমিটি মেট, কমিটি সাক্ষাৎ করছে, ভালো কথা। প্রত্যেকটা বাক্যই বলছে ওরা ডিসিশন নিতে পারেনি, ওরা ডিসিশন নিতে ব্যর্থ হয়েছে। তো ভাই, আমরা সবাই মিলে যদি একটা কমিটি হই, আমরা যদি একত্রিত হয়ে কোনো ডিসিশন নিতে না পারি, তার মানে কি বোঝায়? মানে আমাদের মধ্যে মতের মিল নাই, কমিটির সব সদস্যরা একত্রিত হয়নি, একতাবদ্ধ না, ইউনাইটেড না, তার মানে ভেঙে গেছে। সো যে কোনো কিছু ভেঙে যাওয়া মানেই, মতের ভিন্নতা মানেই সেটা প্লুরাল নাম্বার। তার মানে এই নাউনটা এখন প্লুরাল নাম্বার হয়ে গেছে। নাউন যদি প্লুরাল হয়, তার পরিবর্তে প্রোনাউন যেটা থাকবে সেটাও তো প্লুরাল নাম্বার হবে। সুতরাং এখানে ইট হবে না, বরং হবে দে। তাই আমার সঠিক উত্তর অপশন এ, দে ফেল টু রিচ আ ডিসিশন। মনে রাখবো, ইউনাইটেড বা কালেকটিভ বা সমষ্টি মানেই সিঙ্গুলার, ডিভাইডেড মানেই সেটা হবে কি প্লুরাল নাম্বার। ওকে, নেক্সট 11 এ কি বলছে? 11 এ বলছে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিটস। উত্তর করেন, ড্যাশ ফিনিশড। আপনারা উত্তর করেন, আমি একটা নিয়ম লিখে দেই। ভগ্নাংশ, ফ্র্যাকশন বা শতকরা বুঝাতে সংখ্যা, আই মিন হর বা লব অনুসারে ভার্ব বসে না, বরং মূল নাউন বা আসল নাউন, মানে যাকে ভেঙে ভগ্নাংশ করা হচ্ছে, অংশ করা হচ্ছে, যাকে ভেঙে অংশ করা হয় সেটাই হলো মূল নাউন। সেই মূল নাউন অনুসারেই ভার্ব বসে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে লব কত আছে, হর কত আছে, এগুলো আপনার দেখার বিষয় না, এগুলো অনুযায়ী ভার্ব বসবে না। ভার্ব বসবে যে নাউনটাকে ভেঙে অংশ করা হয়েছে, যার ভগ্নাংশ করা হয়েছে, সেই নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বও হবে সিঙ্গুলার নাম্বার। সেই নাউন যদি প্লুরাল নাম্বার হয়, ভার্বও হবে কি প্লুরাল নাম্বার। তার মানে হর বা লব, লব বা হর অনুসারে ভার্ব ব্যবহার হয় না।
তাহলে আমার এখানে মূল নাউন হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমার সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন, হ্যাজ বিন। মনে থাকবে? তাহলে পার্সেন্টেজ বা ফ্র্যাকশনের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে ভার্ব বসবে না, ভার্ব বসবে এই মূল নাউনটার অনুসারে। এই নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। আরেকটা বিষয় একটু বলে রাখি, অনেকের এখানে একটা কনফিউশন থাকে, এটা জাতীয় প্রশ্ন, এটা 2 and 2 মেক 4 অর মেক্স 4। আমি দেখি এই সিম্পল বিষয়টা অনেকে খুব কনফিউজড হয়ে যায় যে কি লিখবে। আচ্ছা, আপনি এভাবে মুখস্থ করেন কেন? আপনারা এভাবে পড়তে পারেন না? আমি যদি 2 আর 2 যোগ করি কিংবা গুণ করি, যাই করি, এর রেজাল্ট কি হবে? 4। 4 কয়বার হবে ভাই? একবারই তো হবে। আপনি যদি এক গাদা সংখ্যাকে যোগ বিয়োগ করেন, ধরেন আমি লিখলাম 4 into 2 minus 2 plus 3 divided by 2 is equal what? কত আমিও জানি না, ধরলাম এখানে একটা সংখ্যা তো হবে নাকি, 12 বা 13, 13, 14, যাই হোক, সংখ্যা কয়টা হবে? একটা হবে না? মানে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, রেজাল্ট কয়টা? একটাই। এক মানে কি? সিঙ্গুলার। সুতরাং গাণিতিক ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ মানে ভার্ব সবসময় সিঙ্গুলার নাম্বার। সিম্পল হিসাব। কি মুখস্থ করতে যান যে এখানে 2 আর 3 থাকলে কি কি যেন পড়ে আর কি। কথা একটাই, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, রেজাল্ট যেহেতু একটা, ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। সুতরাং এখানে মেক্স হতে বাধ্য। আপনি যদি এখানে 2 and 3 ও করেন, তবুও আপনার এখানে ভার্ব সিঙ্গুলার নাম্বারই হবে। এটা মাথায় রাখবেন। এরপর আসেন কি বলছে, সঠিক বাক্য খুঁজতে বলছে। খুঁজি। আমি একটু আগেই বলছি, ভগ্নাংশ বা শতকরা বুঝালে সংখ্যার উপর বেস করে ভার্ব বসে না, ভার্ব বসে মূল নাউন। যে নাউনটার পার্সেন্টেজ নির্ণয় করা হচ্ছে কিংবা যে নাউনকে ভগ্নাংশে রূপান্তর করা হচ্ছে, সেই নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার, সেই নাউন যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্ব হয় কি নাম্বার? প্লুরাল নাম্বার। সুতরাং সংখ্যার উপর ভিত্তি করে ভার্ব ব্যবহার করা যাবে না, বরং ভার্ব বসবে কি, কিসের উপর বেস করে? মূল নাউনের উপর বেস করে আমাদের ভার্ব ব্যবহার হবে। তো সেই হিসাব করলে আমাদের এখানে অপশন এ তে আছে 60% অফ দ্য মানি। এখানে বলছে ফাইন্ড দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল বাক্য এটা খুঁজতে হবে। তাহলে আমরা কি খুঁজি কোনটা কারেক্ট। অপশন এ তে বলেছে 60% অফ দ্য মানি। এখানে মানি নাউনটা সিঙ্গুলার নাম্বার, যেহেতু এই নাউন সিঙ্গুলার তাহলে আমার ভার্বও তো সিঙ্গুলার হবে। আমার তো সংখ্যার উপর বেস করে ভার্ব বসবে না, তার মানে অপশন এ ভুল। এই অপশন এটা কি ভুল? না, অপশনে কারেক্ট, কারণ আমার মূল নাউন যেহেতু সিঙ্গুলার সেই অনুযায়ী আমার ভার্ব হয়ে গেছে সিঙ্গুলার নাম্বার। বি নাম্বার অপশন আছে 60% অফ আওয়ার রিসোর্সেস। এখানে আমার মূল নাউনটাকে রিসোর্সেস, রিসোর্সেস যেহেতু প্লুরাল নাম্বার তাহলে তো আমার ভার্ব হবে প্লুরাল নাম্বার, তার মানে এখানে ওয়্যার হয়েছে, এটা ঠিকই তো আছে। একটু আরো কমাই দাও, 23, 22, 21। তাহলে এই নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। 3 নাম্বার আছে 2/3 অফ দ্য জ্যাকফ্রুট। আমার এখানে আসল নাউনকে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, সুতরাং সঠিক উত্তর সি। ডি তে আছে 2/3 অফ আর মান্থলি ইনকাম। এখানে আমার আসল নাউনকে ইনকাম। এবার আসেন, ইনকাম নাউনটা তো সিঙ্গুলার নাম্বার, ইনকাম যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। সেই হিসেবে আমার এখানে গো না দিয়ে আমার দেওয়া উচিত কি? গোজ। কথা বলেন ঠিক কিনা? গোজ দেওয়া উচিত কিনা? উচিত, কারণ আমার নাউন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্ব সিঙ্গুলার হয়নি তো। সুতরাং এটা আমার ইনকারেক্ট সেন্টেন্স। আর আমাকে বলেছিল কোনটা ইনকারেক্ট সেন্টেন্স, সেই বিবেচনা করলে আমাদের সঠিক উত্তর কি? ডি, কারণ এটা ইনকারেক্ট। আর ই ঠিক আছে তো ভাই, এখানে তো কোনো ভগ্নাংশ বা কোনো শতকরা নেই, এখানে জাস্ট আমার এনি মেম্বার্স অফ দ্যাট গ্রুপ, এটা হলো সাবজেক্ট। আর সাবজেক্ট যখন দৈর্ঘ্যে বড় হয় তখন ভার্ব বসে এই প্রথম নাউনটার উপর বেস করে। প্রথম নাউন যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং আমার ভার্ব হবে প্লুরাল নাম্বার। এখানে কি হবে? আর। তাই আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কারণ এটাও সঠিক, সিও সঠিক, বিও সঠিক, এও সঠিক। তাহলে আমার ভুল ছিল শুধু অপশন ডি তে, আর আমাকে বলছে কোনটা ইনকারেক্ট, মানে ভুল কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা সেটা খুঁজে বের করেছি। তাহলে একটা প্রশ্নে আপনার কাছে কি চাবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে অপশন খুঁজতে হবে। আপনি প্রশ্নই বুঝেন নাই, শুধু অপশন খুঁজতেছেন, এটা ভুল পদ্ধতি। ওকে, এখন আপনাদের জন্য আমার কিছু পরামর্শ।
যারা আসন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন তাদের জন্য আগে আমি একটা পরামর্শ দিয়ে নেই। তাদের উচিত হবে আমার ইংলিশ গ্রামারের যে এপিসোড 3টা হলো, আজকে কিন্তু 3টা এপিসোড 1, 2, 3, এই 3টা এপিসোড খুব ভালো করে দেখবেন আবারও। আর এই মুহূর্তে এত পেইন না নিয়ে বিগত বছরের পিএসসি যেসব পরীক্ষা নিয়েছে, ক্যাডার নন ক্যাডার যে পরীক্ষা এগুলো নিচ্ছে, অন্তত 5 বছরের গ্রামারের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করবেন। এমন একটা বই সিলেকশন করেন যেখানে ব্যাখ্যা সহ সমাধান আছে, যেমনটা আমি বললাম যে এটা কেন সঠিক, এটা কেন সঠিক, এটা কেন সঠিক, এটা কেন সঠিক, এটা কেন ভুল, এরকম ব্যাখ্যা যদি বইয়ে থাকতো না, এই ইশটা করতে হবে না। সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কমপ্লিট একটা বই পাবেন ইনশাল্লাহ। আর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা আপনারা তো জানেন এটা প্রকাশিত হয়েছে এবং প্রথম প্রিন্টের আর অল্প কয়েক কপি বই আছে। এগুলো শেষ হলে আমরা দ্বিতীয় প্রিন্ট আরো একটু পরে করব। যারা আমার 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি এখনো সংগ্রহ করতে পারেননি তারা বইটা সংগ্রহ করতে পারেন। আর যারা চাচ্ছেন যে আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং একটা কোর্স হলে ভালো হয়, তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটা এমনভাবে গুছানো হয়েছে, লেখা হয়েছে যে আপনি নিজে নিজে পড়েও বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোর্স না করলেও চলবে, আপনি নিজেই বই থেকে শিখতে পারবেন। যারা যারা এই বইটা সংগ্রহ করেছেন তারা যতটুকু দেখেছেন এখন পর্যন্ত তারা 1 লাইন করে লিখে যান কমেন্ট বক্সে। এই বইটা যারা সংগ্রহ করেছেন তারা একটা রিভিউ দিয়ে যান। আমি বলবো না আপনি বইয়ের শুধু প্রশংসা করে যান, আপনার কাছে যদি বইয়ের মনে হয় যে এটা কেনাটা একদম ঠিক হয়নি সেটাও কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, অন্যরা জানুক যে এমন বই কেনা ঠিক হবে না। আর যদি মনে হয় যে না এরকম বই জীবনে কখনো দেখিনি, এই প্রথম দেখেছি, সেটি লিখতেও কোনো দ্বিধা বোধ করবেন না, কোনো কার্পণ্য দেখাবেন না, বরং পুরোটা লিখে যাবেন। সো আমি যে প্রসঙ্গটায় ছিলাম সেটা হলো আপনাদের পিএসসির বিগত 5 বছরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হচ্ছে আপনারা ব্যাখ্যা সহ সমাধান করবেন। এটা হলো প্রথম কাজ। আর আমি শীঘ্রই এপিসোড 4 নিব। এপিসোড 4-এ হচ্ছে ইংলিশ লিটারেচার, মানে ইংরেজি সাহিত্যের সবকিছু একটা ক্লাস ইনশাল্লাহ নিয়ে আসবো। একদম এলিজাবেথান পিরিয়ড থেকে শুরু করে মডার্ন বা পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক, তাদের সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্মের যে বিখ্যাত ক্যারেক্টারগুলো সেগুলো, কার সাথে কার রিলেশন, বিখ্যাত কোটেশন, সবকিছু আলোচনা করা হবে একটা ক্লাসের মধ্য দিয়ে। এপিসোড 4 ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের ইতিহাস জানার উদ্দেশ্যে সেই ক্লাসটা করবেন না, উদ্দেশ্য একটাই, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 15টা ইংরেজি সাহিত্যের প্রশ্নের মধ্যে কমপক্ষে যেন 10 থেকে 12টার উত্তর সঠিক করতে পারেন। এই টার্গেট নিয়ে আমার এপিসোড 4 ইংলিশ লিটারেচার শুরু হবে খুব শীঘ্রই। আমাদের ইএনজি লার্নিং ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন, ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখবেন, আশা করি নোটিফিকেশন পেয়ে যাবেন। ইংরেজি সাহিত্যের এপিসোডটা কাদের দরকার তারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছিল আমাদের আজকের ইংলিশ গ্রামার এপিসোড 4-এর হচ্ছে লাস্ট, এপিসোড 3 লাস্ট। আর আগামীকাল সারাদিন আমাদের ফেসবুক পেজে ফ্রি ক্লাস সরবরাহ করা হবে। সময়টা বলি, বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ শুরু করব, তার ফ্রি ক্লাস। আপনাদের যাদের তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর ছোট ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আগামীকাল বিকেল 5টায় আমাদের পেজে ক্লাসটা লাইভ দেখতে বলবেন। অনেক কিছু জানার আছে। আপনি জানবেন যে আমাদের ইএনজি লার্নিং ছোটদের জন্য যে ইংলিশ কোর্সের আয়োজন করে সেটা কতটা মজার হতে পারে দেখতে পারবেন। আর যারা যারা জুমে ক্লাস করতে চান, আমরা কমেন্ট বক্সে তাদেরকে জুমে ক্লাস করার জন্য যে লিংক দরকার সেই লিংকটা আমরা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিচ্ছি এখনই আপনারা হচ্ছে এটা সেভ করে রাখবেন। আরো তথ্য দিব, অলরেডি বই সম্পর্কে যারা যারা লিখেছেন অনেক সুন্দর সুন্দর মন্তব্য।
সংক্ষেপে অনেকে লিখেছেন ভালো, অনেকে লিখছেন অনেক ভালো, একজন লিখছে ইন দিস বুক লাইক ইউ টিচ মি হোয়াইল আই এম রিডিং, মানে সে যখন বইটা পড়ে তখন তার মনে হয় যেন আমি তাকে পড়াচ্ছি। কমপ্লিট একটা প্যাকেজ একজন লিখেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত কিডস ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ফ্রি ক্লাস হবে। রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, মানে যারা ক্লাস 6-এ পড়ে, ক্লাস 6 থেকে ক্লাস 9-এর শিক্ষার্থীদের জন্য আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা জুনিয়র ভার্সন শুরু করেছি। তারাও শিখবে তাদের মতো করে। এদের জন্য আমরা ফ্রি ক্লাস রেখেছি আগামীকাল রাত 8টা থেকে 9টা 30 পর্যন্ত। আর আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর 13th ব্যাচ যে আমরা শুরু করতে যাচ্ছি, 13তম ব্যাচ, সেই ব্যাচের আগামীকাল ফ্রি হ্যান্ড রাইটিং এর ফ্রি ক্লাস হবে রাত 10টা থেকে 12টা পর্যন্ত। আগামীকাল 3টা ফ্রি ক্লাস করতে পারবেন। সো যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী লাইভে যুক্ত হয়ে যাবেন। আগামীকাল ইএনজি লার্নিং ফেসবুক পেজে ইনশাল্লাহ মেলা ক্লাসের উৎসব চলবে ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, আপনাদের দোয়া খুব দরকার। আপনাদের দোয়া, আপনারা আমাদের গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো শেয়ার করে দিবেন, আপনারা সেখানে মন্তব্য জানাবেন। সবসময় ভালো মন্তব্য করতে হবে এমন কিছু নেই, আপনারা চাইলে সমালোচনাও করতে পারেন, কিন্তু সেটা যেন সত্যি হয়, মিথ্যা যেন না হয়। যেমন গতকাল এক ভণ্ড ছেলে একটা কমেন্ট করেছিল যে কি যেন একটা লিখছিল যে আমরা ভালো করে পড়াই না, এই টাইপের কিছু। তো আমি তাকে ইনবক্সে নক করলাম যে আচ্ছা আপনি কি আমাদের কোনো পেইড ব্যাচের স্টুডেন্ট? সে অনেক ঘুরানো পেছানোর পরে বলল যে না, মানে সে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, অথচ সে আমার ভেতরের খবর জানে। মানে ব্যাপারটা হলো, মানে সে আমার ঘরের মানুষ না, সে নাকি আমার ঘরের খবর জানে। মানে এরকম কিছু ভণ্ড থাকে, সেই ভণ্ডদের যে ভণ্ডামিগুলো করতে আসে এটা কিন্তু আমি শক্ত হাতে ধরে ফেলি। আমার কথা আপনারা আমাদের সমালোচনা করেন, যৌক্তিক হতে হবে। আমি সেখানে আমার সমস্যা থাকলে আমি উল্টা আপনাকে আরো ধন্যবাদ দিয়ে আমার সমস্যার সমাধান করব, কিন্তু ভণ্ডামি করলে শক্ত হাতে ধরে ফেলবো। ও কল্পনাও করতে পারেনি ও যে একটা ভণ্ডামি করছে এসে কমেন্ট বক্সে, এটার ফলাফল কি হতে পারে। আমি অলরেডি আমার সুবিধাজনক জায়গায় আমি অভিযোগ করেছি যে এই আইডিটা সে এসে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, এর ফলাফল সে বুঝবে পরে। আমার কথা হচ্ছে প্রচুর সমালোচনা করেন, যৌক্তিক হোক, আমরা মেনে নিব, আমরা সংশোধন করব। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের সবসময় সাথে থাকে, এদেরকে নিয়েই মূলত আমাদের পথ চলা, মানে আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলা। আপনারা আছেন বলেই হচ্ছে আমি একটা পেজে এসে এরকম লাইভ ক্লাস নিতে পারি, আমার ইউটিউব চ্যানেলে লাইভ নিতে পারি। এই যে ওয়েস্ট বেঙ্গলের যেসব বন্ধুরা আমার ক্লাসগুলো দেখেন তারা ব্যাপক সাপোর্ট করে এবং এটা শুনেও আপনারা খুশি হবেন, আমার ইংলিশ ব্যাচগুলোর 30% স্টুডেন্টই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, 30-এরও বেশি হবে না। আবার আমাদের বই সবচেয়ে বেশি যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশে বই বেশি যাচ্ছে না কেন, এর কারণ আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমি শুধু বুঝতে চাই যারা আমাকে প্রয়োজন মনে করে আমি তাদের হতে চাই, যাদের কাছে আমি প্রয়োজনীয় না, আমি কেন তাদের কাছে প্রয়োজনীয় না এটা নিয়ে আমার ভাববার মতো সময় নেই। কারণ যে আমাকে ভালোবাসে ওকেই তো সময় দিতে পারতেছি না আমি, সুতরাং কে আমাকে ঘৃণা করে ওটা নিয়ে আমার ভাবার সময়টুকু নেই। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা সময় দিয়েছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর এপিসোড 4-এ আমরা ইংলিশ লিটারেচারের বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, যেগুলো পরীক্ষা আসার মতো। তারপর এপিসোড 5-এ গিয়ে আমরা ভোকাবুলারির উপর ক্লাস নিব। আর আমাদের 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার ব্যাচের যে আমাদের ক্লাস আনুষ্ঠানিকভাবে আমরা সানডে থেকে একদম নিয়মিত ক্লাস শুরু করব। যারা যারা আমাদের কোর্সে অলরেডি যুক্ত হয়েছেন তাদেরকে বলি আমাদের প্রসেসটা কি হবে। আমাদের প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমে একটা জুম অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনাকে আমরা যে ফেসবুক সিক্রেট গ্রুপের মধ্যে যুক্ত করেছি, নিশ্চয় যারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু আমরা একটা ফেসবুক সিক্রেট গ্রুপের মধ্যে যুক্ত করেছি, তাই না? আমাদের ক্লাস যদি রাত 10টায় শুরু হয়, আপনি 10টা বাজার 5 মিনিট আগে এই গ্রুপের মধ্যে ঢুকলেই দেখবেন তারিখ সহ একটা জুম লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করলে ক্লাসে ঢুকতে পারবেন।
সেক্ষেত্রে গ্রুপটা একটু ভিজিট করতে হবে, মাঝে মাঝে পোস্টে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, তা না হলে ফেসবুক আপনার কাছে নোটিফিকেশন পাঠাবে না ভাই, এটা ফেসবুকের পলিসি, এটা আমার কিছু করার নেই। এভাবে জুম লিংক নিয়ে ক্লাসে ঢুকবেন। আর ক্লাস শেষ হলে যে রেকর্ডটা, এই রেকর্ডটা আমরা ক্লাস শেষ হওয়ার পরে আবার সেই ফেসবুক সিক্রেট গ্রুপের মধ্যে আমরা রেকর্ডটা আপলোড করে দিব ওই দিনের তারিখ এবং লেকচার নাম্বার সহ। এভাবে ধারাবাহিকভাবে ক্লাস হবে, পরীক্ষার দিন করে আমরা জানাই দেবো যেদিন পরীক্ষা অংশগ্রহণ করবেন। এই প্রসেসে চলবে। এভাবে একটু কষ্ট করে করেন। আমাদের অল্প কয়েকদিনের মধ্যে ওয়েবসাইট রেডি হয়ে গেছে, প্রায় ওয়েবসাইট রেডি হয়ে গেছে, আমাদের অ্যাপসও রেডি হয়ে গেছে। এটা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে, এই কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। ওয়েবসাইট আর অ্যাপস যখন থাকবে তখন আপনাদের এই জুম লিংক খোঁজার জন্য কষ্ট করতে হবে না, কিছুদিন একটু কষ্ট করে নেন, ঠিক আছে? আর আপনারা সাপোর্ট দিচ্ছেন বলে আমি আসলে এগুলো করতে পারতেছি। আমার পেজের একটা, আমার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট থাকবে, আমার একটা অ্যাপস হবে, আমার একটা সুন্দর ফ্রি হ্যান্ড রাইটিং বই প্রকাশ হবে, আমার একটা কমপ্লিট ইংলিশ গ্রামার বই প্রকাশিত হতে যাচ্ছে। এগুলো আসলে আমি ভাবতে পারতাম না যদি আপনার সাথে না থাকতেন, পসিবল ছিল না এটা। এজন্য আপনারা আমার কাছে শিখে যতটুকু উপকৃত, আমি তার থেকে অনেক বেশি ঋণী, কারণ আপনারা আসেন বলে আমি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার আগ্রহ পাই। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের পর্বটি এখানেই শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।